শচীন আসতেই তার বন্ধুরা সাদর অভ্যর্থনা করে বলল, আয় আয়, তোর পথ চেয়ে বসে আছি। শচীনের বন্ধু বলতে আপাতত এই ঘরে 4 জন: প্রতাপ, সুবিমল, আশু আর হালদার। 4 জনেরই বয়স 40-এর কাছাকাছি। প্রতাপ হয়তো 40-এ পা দিয়েছে, বাকিরা সামান্য তফাতে দাঁড়িয়ে। প্রতাপের চেহারাও কলকাতার পুরনো বাবুবাড়ির বংশধরদের মতন। গোলগাল, ফর্সা, মাথায় টাক, চোখে চশমা। হগ মার্কেটে ফুলের দোকান প্রতাপের, আর তার বাড়ির বৈঠকখানায় বন্ধুদের আড্ডা। সুবিমল কলেজের বাংলা টিচার। আগে বোধহয় কবিতা লিখত, এখন রচনা বই লেখে। কবিতার ভাঙা লাইন আর রচনা বইয়ের স্থূলতার মতন তার চেহারা। চোখ মুখ ভাঙা ভাঙা দেখালেও গায়ে গতরে চর্বি জমেছে। আশু হল ইনকাম ট্যাক্সের উকিল। ছিপছিপে চেহারা, চোখে মুখে ঝরঝরে হাসি, গালের আধখানা জুলফি দিয়ে ঢেকে রেখেছে। হালদারই সবচেয়ে নিরীহ ধরনের, দেখলেই বোঝা যায় অম্লশূলের রোগী। প্রতাপ তার চুরুটের পেছনে কাঠি করতে করতে বলল, গিয়েছিলি? শচীন একপাশে বসল, বসে তার বাঁ হাতটা সুবিমলের দিকে বাড়িয়ে দিল। পালসটা একবার দেখ তো ভাই। সুবিমল বলল, কেন, জ্বর হয়েছে তোর? মাথা নাড়ল শচীন। হার্ট সিং করে যাচ্ছে। বাবা, কি জিনিস দেখলাম! জঙ্গলের বাঘ দেখেছি। এ ভাই বাঘের বাবা। সরি মা। আশু বলল, খুলে বলো, আমরা হা করে বসে আছি তোমার জন্য। গজেন কাটলেট আনতে গিয়েছে, এসে পড়বে এক্ষুনি। হালদার বলল, কলকাতায় বড় কলেরা হচ্ছে, কাটলেটটা না খেলে পারতেন। রাখুন তো মশাই, কলেরা টাইফয়েড করে আপনি গেলেন। প্রতাপ বলল, ব্যাপারটা বল শচীন। শচীন বলল, ভাই, আমি যথারীতি যথাস্থানে গিয়েছিলাম। একেবারে কাটায় কাটায় 6টা। 5 তলা বাড়ি, 3 তলায় অফিস, লিফট নেই। উঠলাম ওপরে। অফিসের বাইরে দরজার সামনে টুলে এক দারোয়ানি মেয়ে বসেছিল, হাতে কাগজ পেন্সিল। নাম লিখে দিলাম, তারপর ডাক পড়ল। সুবিমল হাত বাড়িয়ে আশুর সিগারেটের প্যাকেট টেনে নিল। শচীন বলল, ঘরের মধ্যে ঘর। প্রথম ঘরে জনাচারেক মহিলা, লম্বা, বেটে, কালো, ফর্সা, নানা টাইপের। চেহারায় সব কজনই পুষ্ট, আন্ডার 60 কেউ নয়। বয়স? না না, বয়স কেন হবে, কেজিতে। মহিলারা কফি ব্রেক করছিলেন, উইথ চানাচুর। ঘরে দিব্যি সেন্টের গন্ধ। আমায় দেখে চোখে চোখে খেলা চলল। এমন সময় গজেন এলো। লম্বা চওড়া চেহারা, মাথায় চুল কোকড়ানো, পরনে পাজামা পাঞ্জাবি, হাতে কাগজের ঠোঙায় কাটলেট। প্রতাপ বলল, ডিস্টার্ব করবি না, বস। যা, কাটলেটগুলো তোর বৌদিকে দিয়ে আয় ভেতরে, চায়ের সঙ্গে দিতে বলবি। গজেন ভেতরে গেল, হাঁক মারল, আবার ফিরে এলো। শচীন বলল, ঘরের মধ্যে আরেকটা ছোট ঘরে ঢুকে দেখলাম দারুণ ব্যাপার। মেঝেতে জুট কার্পেট, একপাশে ছোট সোফা, সামনে সেক্রেটারিয়েট টেবিল, ওপাশে বিশাল চেয়ার, এপাশে একটিমাত্র চেয়ার। ঘরের একদিকে এক ছোট আলমারি, গোটা 2 ছবি ঝুলছে। তুই বড় বেশি গৌরচন্দ্রিকা করছিস, সুবিমল বলল। শচীন বলল, গাছে না উঠে এক কাঁদি তো হয় না ভাই, ব্যাপারটা চোখে না দেখলে বুঝবে না। তবুও মুখে বললাম। তা টেবিলের ওপাশে ছিলেন রেহান লাহিড়ী। রেহান পুরুষ মানুষ নাকি? আশু জিজ্ঞেস করল। না, মহিলা, লেডি, তবে পুরুষের কান কাটেন। একেবারে বয়কাট চুল,
চোখের চশমা কালো কর্ড দিয়ে বুকের কাছে ঝুলিয়ে রাখেন, মাঝে মাঝে পড়েন চোখে, আবার ঝুলিয়ে দেন বুকের উপর। চেইন স্মোকার, রোস্টেড টোবাকো বোধ হয়, যা গন্ধ। হালদার বলল, পরনে কি প্যান্ট? না, প্যান্ট নয়, অন্তত আজ প্যান্ট দেখলাম না। শাড়ি পরেছেন, তবে শাড়িটা নেহাত গায়ে জড়ানো, থাকে থাকে খুলে যায়। ব্লাউজ ট্লাউজ ছিল না? আশু চোখ টিপে বলল, যেটুকু থাকার ছিল মিনিমাম। মুখে নো রংচং, হাতে ডবকা সাইজের ঘড়ি, গলায় এক পাথরের মালা। তা ওজন টোজন কেমন? প্রতাপ জিজ্ঞেস করল। মিনিমাম ৭৫, ৮০ কেজিও হতে পারে। বাপস, হাতি নাকি? আগে না, উনি আদিতে ছিলেন রোহিণী, রোহিণী থেকে রেহান। সুবিমল দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হায় বঙ্কিম। আশু বলল, যাক, তারপর কি হলো শুনি। শচীন এবার একটা সিগারেট ধরালো, কয়েকটা টান মেরে বলল, কথাবার্তা হলো, তা প্রায় ৮ ঘন্টা মতন। আমায় কফি খাওয়ালেন। গজেন বলল, কি কথাবার্তা হলো সেটা বল, ওটাই তো আসল। শচীন বলল, আমি স্পষ্টই বললাম, একটা ডিভোর্স কেস প্রায় সেটেলড, সেটা আনসেটেল করতে হবে। শুনে রেহান তো প্রথমে চটে গেলেন, বললেন, দেখুন, আমরা মেয়েদের ইন্টারেস্ট দেখার জন্য এই অর্গানাইজেশন খুলেছি। আমাদের উদ্দেশ্য মেয়েদের স্বার্থ দেখা। আপনি ভুল জায়গায় এসেছেন। আমাকে প্রায় উঠিয়ে দিচ্ছিলেন, কিন্তু অত সহজে কি আমাকে ওঠানো যায়? লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি দিয়ে লাইফ শুরু করেছিলাম ভাই, নাকে হ্যাঁ করাতে পারি। মিষ্টি কথা, ন্যাকা কথা, তৈলদান, শেষে পকেট থেকে চেক বই বার করে ১৫১ টাকার অ্যাডমিশন চার্জ দিতেই রেহান আমায় তাদের ক্লায়েন্ট করে নিলেন। খাতায় নাম ধাম লেখা হলো, আমার নম্বর হলো। বলে শচীন পকেট থেকে মানি ব্যাগ বার করল, ব্যাগ হাতড়ে একটা রসিদ, বলল, নম্বর হলো 0031। প্রতাপ হাত বাড়ালো, দেখি রসিদটা। শচীন রসিদটা দিল, দেখল প্রতাপ, বলল, নামটা পশু ক্লেশ নিবারণ সমিতির মতন মনে হচ্ছে যে। হ্যাঁ, মাথা নাড়ল শচীন। রেহানদের সমিতিও অনেকটা ওই ক্লাসের, ওটা মহিলা পীড়ন নিবারণ সমিতি গোছের। আশু বলল, তা ওখানে আর যেসব জিনিস দেখলে, যারা কফি খাচ্ছিলেন তাদের কেমন মনে হলো? ক্লেশ আছে? শচীন বলল, ভেতরে থাকতে পারে, ওপরে দেখলাম না, সকলেই বেশ ব্লেশ। আশু জোরে হেসে উঠল। সুবিমল বলল, তোর নজর ভালো। এমন সময় ভেতর থেকে চা এলো, চা আর কাটলেট। গজেন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ল। হালদার বলল, ব্যাপারটা একটু হয়ে যাচ্ছে না? কাটলেট চিবোতে চিবোতে আশু বলল, হবে কেন, যা হওয়া উচিত তাই হচ্ছে। হালদার সাহস করে কাটলেটের দিকে হাত বাড়াতে পারছিল না, গন্ধটা নাকে লাগছিল। প্রতাপ কচকচ করে স্যালাড চিবোচ্ছে, জিভে জল আসছিল হালদারের। না, আমি বলছিলাম। হালদার ঠোঁট চাটল, ব্যাপারটা তো তেমন সিরিয়াস নয়। শচীনবাবুর স্ত্রী সত্যি সত্যি তো আর ডিভোর্স করছেন না। কে বলল? শচীন আবার খানিকটা কাটলেট মুখে পুরল। আর কত সিরিয়াস হবে? আমার বউ আজ ৩ হপ্তাহ হলো তার বাপের বাড়ি চলে গেছে। ও বাড়িতে গেলে দেখা করে না, ফোন করলে ধরে না, চিঠি লিখেছি, জবাব দেয়নি, বলছিল লিগ্যাল হেল্প নিচ্ছে। নিতেই পারে, ওর এক কেমন মাসতুতো দাদা ছিল, আই থিঙ্ক হার লাভার, প্রি ম্যারেজ। সে বেটা উকিল, এই চান্সে বেটা বগল বাজাবে। প্রতাপ বলল, না না, কাজটা ভালোই হয়েছে, বরং আমি বলবো স্টেটসম্যানে বিজ্ঞাপনটা বেরিয়ে শচীনকে খুব হেল্প করলো, নাকি সুবিমল? সুবিমল চায়ের কাপ টানল,
নিশ্চয়ই, একেই বলে গডস ব্লেসিং। বিজ্ঞাপনটা ভাগ্যিস আশুর চোখে পড়েছিল। আশু বলল, আমার চোখে সবই পড়ে। শচীনদার যা হাল দেখেছিলাম। হালদার হাত বাড়িয়ে কাটলেটের সিকিভাগ তুলে নিল। না, আমি বলছিলাম এসব ব্যাপার যদি নিজেরা সেটেল করা যেত। কেমন করে যাবে? শচীন বলল, আমার বউয়ের 10 দফা দাবি, 4 দফা আমি কোনো রকমে মেটাবার চেষ্টা করতে পারি। কি কি? প্রতাপ জিজ্ঞেস করল। ধর, যদি পাই, ধারকর্য করে একটা ফ্ল্যাট কেনার টাকা জোগাড় করতে পারি। 2 বছর অন্তর বউকে হাওয়া খাওয়াতে নিয়ে যেতে পারি কলকাতার বাইরে। 3, ঝি না থাকলে হোটেলে খেতে পারি। 4, আমি কিছু টাকা বউয়ের হাত খরচা হিসেবে স্পেয়ার করতে পারি। ব্যাস, আর কিছু পারবো না। আশু বলল, বাকি 6 দফার মধ্যে কোনটা একেবারে পারবে না? বাচ্চা। বাচ্চা আমদানি আমার হাতে নয়। আমার বউকে কিছুতেই বোঝাতে পারলাম না, তার কপালে যদি না থাকে আমি কি করব? এ তো কুমারটুলিতে অর্ডার দিলে পাওয়া যায় না। প্রতাপ বলল, তোর অর্ডার প্লেস সঠিক জায়গায় কর, হয়ে যাবে। বন্ধুরা হো হো করে হেসে উঠল। ঘটনাটা যেভাবে ঘটেছিল একটু বলা দরকার। শচীন হল সেই ধরনের মানুষ যার মধ্যে এক ধরনের পৌরষ আছে, অর্থাৎ সে তেজি এবং তেড়া, ভয়ঙ্কর আড্ডাবাজ এবং অসংসারী। সে বউকে ঠিক ততখানি তোয়াক্কা করতে নারাজ যতটা করলে ঘরে শান্তি থাকে। এই স্বভাবের জন্য তাকে বিয়ের পর থেকেই পস্তাতে হচ্ছে। আজ 4 বছরে তার বউ মলয়া বার 6 শচীনকে জব্দ করার জন্য নানা রকম কাণ্ড করেছে। একবার বিয়ের নতুন নতুন অবস্থায় 4 আউন্স ক্যাস্টর অয়েল খেয়েছিল। শচীন তাতে যত না জব্দ হয়েছিল তার 4 গুণ হয়েছিল মলয়া নিজেই। ধাত ছেড়ে যাবার জো হয়েছিল তার। পরের বার মলয়া আর অয়েলে যায়নি। ট্যাক্সি ধরে চলে গিয়েছিল দক্ষিণেশ্বরের গঙ্গায়। ভেবেছিল হয় আত্মবিসর্জন দেবে, না হয় সন্ন্যাসিনী হবে। সারাদিন ভেবেও মতি স্থির করতে পারেনি। রাত্রে ফিরে এসে দেখে শচীন পাঞ্জাবির দোকানের কষা মাংস খাচ্ছে, তার পাশে ছোট 1 বোতল হুইস্কি। মলয়াকে দেখে শচীন বলল, আমি ভাবলাম তুমি দুর্গাপুরে লাটুদার কাছে বেড়াতে গেছো। স্বামীর ব্যবহার দেখে ডাক ছেড়ে কেঁদে উঠেছিল মলয়া। তৃতীয়বার মলয়া টানা 72 ঘণ্টা উপবাস করেছিল পলিটিক্যাল চাল মেরে। শচীন তাতেও কাবু হল না, বরং শ্বশুর বাড়িতে গিয়ে বলে এলো, আমি অফিসের কাজে নর্থ বেঙ্গল যাচ্ছি, আপনাদের মেয়েকে দেখবেন। এইভাবে চতুর্থ ও পঞ্চমবারের পর মলয়া ইঁদুর মারা বিষ খেয়েছিল, কিন্তু ভেজাল বিষ তেমন কোনো কাজ করল না শরীরে। মলয়া বার 2 বমি করল। শচীন বলল, চলো তোমায় গাইনির কাছে নিয়ে যাই, এই সময় বমি ভালো। মলয়া শেষ পর্যন্ত বুঝে ফেলেছিল শচীন বদলাবার নয়। তার কাছে স্ত্রী আর ডাক্তারের কাছে স্টেথোস্কোপ একই জিনিস, দুটোই গলায় ঝোলাবার, কাজে লাগাবার যন্ত্র। শচীনের না আছে বৌনি আদিক্ষেতা, না আছে গদগদ ভাব, না স্বার্থত্যাগ। দায়িত্বহীন, আড্ডাবাজ, নেশুরে, নিষ্পৃহ এ মানুষটাকে আর সহ্য করা সম্ভব হল না মলয়ার। তার উপর বাচ্চা কাচ্চা হল না বেচারির, কিনে থাকবে সে? চোটে মোটে মলয়া বলল, তোমার সঙ্গে আমি থাকব না। কাঁচি দিয়ে গোঁফ ছাঁটতে ছাঁটতে শচীন বলল, না থাকলে? এত বড় কথা? বেশ, আমি ডিভোর্স করব তোমায়। করো, তোমায় আমি শাস্তা করব, তবে আমার নাম। ভয় দেখেও না, আমি তোমার মতন 1 ঘণ্টা মেয়ে ছেলে পকেটে পুরতে পারি। পারো বলেই তো আমার এই হাল। আমি আজই চলে যাচ্ছি। যাও, আই ডোন্ট কেয়ার। অল রাইট।
মলয়া তার ট্রাঙ্ক সুটকেস গুছিয়ে লকারে চাবি নিয়ে সোজা বাপের বাড়ি চলে গেল সেই দিনই। শচীন মাথা ঘামাল না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। 7 দিনে সব ঠিক হয়ে যাবে। 7 দিনের হিসেব 15, তারপর 21 দিনে গিয়ে দাঁড়ালো। মলয় আর ফিরল না। শচীন প্রথম দিকে গ্রাহ্য করেনি, ধীরে ধীরে গ্রাহ্য করতে বাধ্য হল। বাড়িতে তার দ্বিতীয়া আত্মীয়া নেই। ঠিকে ঝি আর ঠিকে বামুনের ভরসায় সংসার। তারা সকালটা চালিয়ে দেয়, বিকেলে কেউ আসে না। শচীন বাড়ি থাকে না, আসবে কেমন করে? সব দিকে অসুবিধা হতে লাগল। বাধ্য হয়ে শচীন একদিন ফোন করল শ্বশুর বাড়িতে। মলয়াই ফোন ধরেছিল, বলল উকিলের সঙ্গে কথা হচ্ছে, কানুদা বলেছে সব ব্যবস্থা করে দেবে। আজকাল ডিভোর্স পাওয়া জল ভাত, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। শচীন বলল, বাহ, নেই মানে? তুমি আমার লিগাল ওয়াইফ? কানুদাদার বাড়ি পেয়েছ? আমি তোমার ওয়াইফ নই, লিগাল ঝি ছিলাম, আর থাকবো না। তুমি ছোট লোক, শয়তান। শচীন বলল, বাড়াবাড়ি করো না, পস্তাতে হবে। তোমাকেও হবে। ফোন ছেড়ে দিল মলয়া। শচীন তার পৌরুষকে খাঁটো করে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুরমশাই বললেন, তুমি যা করেছ, এরপর কোন মুখে এ বাড়িতে এসেছ? মালু যাবে না। শাশুড়ি কেঁদে বললেন, মেয়ের তুমি যা হাল করেছ, ছি 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 ছি, তোমায় পুলিশে দেওয়া উচিত। বড়শালা বললে, মালুকে তুমি শ্যাটার করে দিয়েছ, ও নার্ভ ব্রেক করেছে, ওকে আমরা আর পাঠাবো না, ডিভোর্স স্যুট ফাইল করব। শচীন ফিরে এলো, বুঝল মাথা খাওয়া আদুরে মেয়ের মাথা আরও নষ্ট করে দিচ্ছে তার বাপের বাড়ির লোক। এমনিতেই মলয়া আদুরি, ন্যাকা, জেদি, ছিটেল, অপদার্থ। এখন তার আরও মাথা খাবার ব্যবস্থা হচ্ছে। শচীনের দুঃখই হল, বউ তার, অথচ মাতব্বরি করছে বাইরের 5 জনে। বন্ধুদের কাছে শচীন সবই বলত, বন্ধুরা শুনত, কোনো উপায় বাতলাতে পারত না, ওয়েট অ্যান্ড সি করে চলত। শেষ পর্যন্ত আশুই একদিন বিজ্ঞাপনটা আবিষ্কার করে ফেলল। একটা কুকুর বাচ্চা কিনবে বলে আশু স্টেটম্যান এর বিজ্ঞাপন হাতড়াচ্ছিল। হঠাৎ চোখে পড়ল এক মজাদার বিজ্ঞাপন। আশুর মাথা বড় সাফ। সঙ্গে সঙ্গে বন্ধুদের কাছে চালান করে দিল কাগজটা। বন্ধুরা প্রথমটায় সন্দেহ প্রকাশ করেছিল। আজকাল নারী জাগরণের দিন, চতুর্দিকে হৈ হৈ চলছে। লিভ মুভমেন্ট, নারী বর্ষ, নানা ধরনের নারী সমিতি আসরে নামছে। তারা ভেবেছিল সেরকম কিছু একটা হবে। এই সমিতি মেয়েদের নানান সমস্যা ও সামাজিক পীড়ন নিয়ে মাথা ঘামাবার জন্য তৈরি হয়েছে। তা হোক, কিন্তু ব্যাপারটা মেয়েদের। শচীনের মামলা তারা নেবে কেন? আশু বলল, কেন নেবে না? কেস শচীনদার একলার নয়, সঙ্গে বৌদি আছে। সুবিমল বলল, একবার ট্রাই নিতে পারে শচীন, নেয় নেবে, না নেয় না নেবে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে তো দেবে না। প্রতাপ বলল, তুই চলে যা শচীন, কেঁদে কোকিয়ে পড়বি, ট্রাই ইয়োর লাক। শচীন বন্ধুদের পরামর্শ কানে তুলে বলল, বেশ, যাব। দিনক্ষণ ঠিক করে দিল বন্ধুরা। শচীন যথারীতি গেল। ফিরে এসে যা বলল তার বিবরণ আগেই দেওয়া হয়েছে। দিন 2 বাদে অফিসে শচীন ফোন পেল। রেহানের গলা। বলল, আপনাকে আজ একবার আসতে হবে। অফিসে? হ্যাঁ, 5টার পর আসুন, বাই 5:30। ঢোক গিলে শচীন বলল, অন্য পার্টিও কি থাকছে? অন্য পার্টি? ও না না, কেউ থাকছে না। আমাদের কিছু কোশ্চেন আছে, ঘণ্টাখানেক সময় লাগবে। আপনার ফিস লাগবে 25 টাকা। 25? মেয়েদের কাছে 15 নেই,
আপনার কাছে 30 নেওয়া উচিত ছিল, আমরা কনসিডার করেছি। যদি আপত্তি থাকে আসবেন না। না না, আমি যাব। হগ মার্কেটে প্রতাপকে একটা ফোন করে খবরটা জানিয়ে দিল শচীন। ওরে, আমার ডাক এসেছে, 5টায় যাচ্ছি, 25টা টাকা গচ্চা যাবে। প্রতাপ বলল, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট নিবি? আমি খালি আছি। না, একলা যাব। কবি বলেছেন, একলা চলো রে। যা তবে, সন্ধেবেলায় বাড়িতে আসিস, শুনব। শচীন যথাসময়ে ওয়েলেসলিতে হাজির হল। আগের মতনই সব, সেই আয়া, স্লিপ লেখা। ডাক এলো সঙ্গে সঙ্গেই। রেহানের ঘরে ঢোকার আগে শচীন আজ মাত্র 2জন মহিলাকে দেখল। একজন টাইপ করছে, অন্যজন ফাইল ঘাঁটছিল। রেহানের ঘরে ঢুকতেই রেহান বলল, আসুন। শচীন নমস্কার করল। দেরি হয়ে গেল? না, বসুন। বসল শচীন, দেখল রেহানকে। রেহানের পরনে তাঁতের সাদা শাড়ি, কালো পাড়, গায়ের জামা সাদা। আজ গলায় মালা নেই, যথারীতি গলায় চশমা ঝুলছে। রেহান একটা ফাইল টানল, পাতা উল্টালো। আপনার ফাইল দেখলাম, কিছু ডিটেল দরকার। বলুন। আপনার স্ত্রীর ঠিকানা আপনি দেননি, ঠিকানা কি? শচীন ঠিকানা বলল। রেহান ঠিকানা টুকে নিল, পেন্সিলটা হাতেই থাকল। মিসেস বাপের বাড়িতে? আজ্ঞে হ্যাঁ। কতদিন? মাসখানেক। এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি? আগে সরাসরি নয়, ফোনে একবার হয়েছিল। শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, পাত্তা পাইনি। আপনার ম্যারেজ লাইফ 4 বছরের? মাথা নাড়ল শচীন। রেহান পেন্সিল ফেলে দিয়ে এবার একটা সিগারেট ধরালো, লাইটার দিয়ে। আপনার এগেনস্টে কি কমপ্লেন মিসেস স্যার? শচীন দুবার মাথা চুলকালো, কাশল বার কয়েক। আগে কমপ্লেন তো 1000 রকম। স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে কিনা কমপ্লেন করে বলুন, ফ্রম এ টু জেড। স্বামীরাও করে, আপনিও করেছেন। কাজের কথা বলুন, ইউ মাস্ট টক বিজনেস, নাথিং এলস। আপনার মিসেস যে কমপ্লেনগুলো মেইনলি করতেন সেগুলো বলুন। মেইনলি? বলছি। মেইন কমপ্লেন বলতে আমার বউ নয়, স্ত্রী। সম্মান দিয়ে কথা বলুন। বউ, মর এসব ভালগার ওয়ার্ড ইউজ করবেন না। আগে বউ তো। প্লিজ স্টপ, কমপ্লেনের কথা বলুন। শচীন পকেট থেকে রুমাল বার করল, কপাল মুছল, বলল, আমার স্ত্রীর মেন কমপ্লেন হলো আমি স্ত্রৈণ নই। স্ত্রৈণ মানে আপনার স্ত্রীর বাধ্য ছিলেন না? আগে কোনো কালেই নয়। স্ত্রী তো আমার জননী নয় যে বাধ্য হব। আপনি বড় বাজে কথা বলেন। বলেই রেহান বেল বাজালেন। পাশের ঘর থেকে ফর্সা বেটে ওজনদার এক মহিলা এসে দাঁড়াল। রেহান বললেন, সন্ধ্যা, জাস্ট সিট ডাউন। এই ভদ্রলোককে আমি তোমার কেয়ারে দিচ্ছি, তুমি কেসটা হ্যান্ডেল করবে। এখন বসো, লিসন টু আওয়ার টক্স। পরে ফাইলটা দেখে নিও। নিন, কমপ্লেনগুলো বলুন। শচীন সন্ধ্যা নামী মহিলাকে দেখে নিল। সব দেখেই মানানসই। পছন্দই হলো শচীনের। শচীন বলল, আগে আমার স্ত্রীর ধারণা আমি রেসপন্সিবল। আমি আড্ডাবাজ, আমার মায়াদয়া নেই, আমি স্বার্থপর। স্ত্রীকে নাকি আমি ইগনোর করি, আমি নেশাখোর। আর লাস্টলি হলো আমি মানে ফ্যামিলি ক্রিয়েট করছি না। বলে শচীন অসহায় মুখ করল। বাচ্চা কাচ্চা না হবার কারণ ভগবান জানেন। ডাক্তার দেখিয়েছেন? সব রকম, সবাই আশা দিচ্ছে, কিন্তু। বুঝেছি। তা আপনার কি গ্রিভান্স আছে স্ত্রীর বিরুদ্ধে? শচীন নিজে এবার সিগারেট খাবার জন্য উসখুস করতে লাগল। তারপর পকেট থেকে প্যাকেট বার করল সিগারেটের। আমার গ্রিভান্স একটাই, আমার বউ মানে স্ত্রী টু মাচ আদুরে,
তার বাপের বাড়ি 12টা বাজিয়ে দিয়েছে মলয়ার, খুকি করে রেখে দিয়েছে। রেহান হাতের সিগারেট অ্যাশট্রেতে গুঁজে দিল, বলল, অন্য কিছু না? না স্যার, বলেই নিজেকে শুধরে নিল শচীন। সরি ম্যাডাম। আবার পেন্সিল তুলে নিয়ে দাঁতের টোকা দিল রেহান। ডিভোর্সের প্রপোজালটা কার? আমার স্ত্রীর। তার ডিভোর্স যদি হয় আপনার অসুবিধা কি? শচীন সিগারেট ধরালো, ধোঁয়া গিলে বলল, অসুবিধে কিছুই নেই তেমন, তবে আফটার অল 4 বছর একসঙ্গে ছিলাম, ফাঁকা ফাঁকা লাগে। তাছাড়া ভদ্রলোক একবারে বিয়ে করে, আমি আবার একটা বউ কোথায় পাবো বলুন? রেহান বলল, ঠিক আছে, আমরা দেখি কি করতে পারি। ওই সন্ধ্যা আপনার কেস হ্যান্ডেল করবে, আপনি ওর অ্যাডভাইস মতন চলবেন। ভালো কথা, সন্ধ্যার ঘোরাফেরা এটা ওটার কষ্ট আপনাকে বেয়ার করতে হবে, সেটা আমাদের বিলে থাকবে না। আমরা পরে একটা বিল করব আপনাকে, অফকোর্স ব্যাপারটা সেটেল করতে পারলে। শচীন একবার সন্ধ্যার দিকে তাকালো। রেহান বলল, আমাদের চার্জটা? ও হ্যাঁ। শচীন মানিব্যাগ খুলে 25টা টাকা বার করল। টাকা নিল রেহান। সন্ধ্যা, ওকে রসিদ দিয়ে দাও। প্রতাপরা অপেক্ষা করছিল বাড়িতে। শচীন আসতেই হর্ষধ্বনি করে উঠল, হায় আয়, হা করে বসে আছি, কি হলো? শচীন বলল, দাঁড়া, আগে দম নেই, তারপর বলছি। গজেন তার চায়ের কাপটা এগিয়ে দিল শচীনকে। নাও দাদা, চা খাও, তোমার গলা শুকিয়ে গিয়েছে। চা খেতে খেতে শচীন বিকেলের বৃত্তান্ত বর্ণনা করল। সব শুনে সুবিমল বলল, তোর তো ভালোই হলো রে, নাকের বদলে নরুন পেলি, লেগে যা, উইশ ইউ বেস্ট লাক। সন্ধ্যা মেয়েটিকে বেশ পছন্দই হয়ে গেল শচীনের। অবশ্য সন্ধ্যা মেয়ে নয়, মহিলা। বছর 32 বয়স, গোলগাল চেহারা, একটু ভারী গরম, গায়ের রং ফর্সা, মুখটি হাসি খুশি মাখানো, বিবাহিতা। চট করে ধরা যায় না। স্বামী থাকে জাহাজে, মেরিনের লোক, 6 মাসে 9 মাসে ঘরে ফেরে। সন্ধ্যার সবই ভালো, বুদ্ধিমতী, স্মার্ট, জীবন্ত, কিন্তু বড় বেশি খাদ্যলোভী। শচীনকে নিয়ে যখন রেস্টুরেন্টে ঢোকে, কম করেও 10-12 টাকার খাদ্য একাই খায়। দুটো মোগলাই একসঙ্গে যদি বা সাঁটা যায়, তার সঙ্গে ডবল টেবিল কেমন করে মানুষ হজম করে কে জানে। কাটলেট আর চপ একই সঙ্গে কেমন করে ওড়ায় মানুষ কে জানে। ভেলপুরি, চানা মটর তো হরদম হচ্ছে, মুহুর্মুহু কোল্ড ড্রিঙ্ক, তার সঙ্গে ট্যাক্সি, সিনেমা। শচীন হিসেব করে দেখল 7 দিনে সন্ধ্যার পেছনে তার প্রায় 100-2 টাকা বেরিয়ে গেছে। এভাবে চললে কলসির জল তো ফুরিয়ে যাবে। সেদিন বিকেলে মেট্রো সিনেমার কাছে দেখা হতেই সন্ধ্যা বলল, আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন, ব্যাপার কি? একটু দেরি হয়ে গেল, অফিসের কাজ। আমার খিদে পেয়ে গিয়েছে। টিকিট কেটেছেন কোরবানির? না, পারিনি। জানতাম আপনি পারবেন না, আমি কেটে রেখেছি। নাইট শো। নাইট শো? 8টা থেকে। আগে চলুন পেট ঠান্ডা করি, মার্কেটের রেস্টুরেন্টে যাব, বেড়াবো খানিকটা, তারপর কুরবানি। শচীন বলল, আজ আমার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। ও ঠিক হয়ে যাবে, একটা স্যারিডনই যথেষ্ট। লেট আস গো। শচীন হিসেব করে দেখল আজ তার অন্তত 25-30 টাকা গচ্চা যাবে। উপায় নেই, পরের বউ বা অন্য মহিলা নিয়ে ঘোরাফেরা সত্যি বড় এক্সপেন্সিভ। নিজের বউয়ের 50%ও ছিল না। শচীনের দীর্ঘ নিঃশ্বাস পড়ল। রেস্টুরেন্টে খেতে বসে শচীন বলল, ওদিকে আমার কতটা কাজ হলো? হচ্ছে। হচ্ছে মানে? কথাবার্তার চেষ্টা চলছে। সন্ধ্যা বলল ফাউল কাটলেট চিবুতে চিবুতে। আপনার স্ত্রী ভীষণ অ্যাডামান্ট। বলছে কি? অনেক কথা।
আপনি কোনোভাবেই স্বামী হবার যোগ্য নয়। শচীন মাছ মাংসের দিকে যায়নি, পুডিং চা খাচ্ছিল। সন্ধ্যা আজ সিল্কের শাড়ি পরেছে, চন্দনের রং ব্লাউজটা একেবারেই খাটো, চুলের স্টাইল পাল্টেছে, দারুণ গন্ধ মেখেছে। শচীন বলল, যোগ্য নয় বললে আমি আর কি বলবো? আচ্ছা আপনিই বলুন। কি বলবো? না, আমার সঙ্গে মেশামেশিতে আপনার কি মনে হচ্ছে? সন্ধ্যা মুখ তুলে শচীনকে দেখল, চোখ ভরা হাসি। আমার তো খুবই পছন্দ আপনাকে, ভীষণ। শচীন খুশি হল। আপনার মতন মহিলা যদি পছন্দ করতে পারেন আমাকে, আমার স্ত্রী কেন পারবেন না বলুন? সন্ধ্যা কাঁটা চামচ নামিয়ে দুহাত খোঁপার কাছে তুলে চুল ঠিক করল, হাসল। সকলের পছন্দ এক নয়। আমি আপনাকে যতই দেখছি ততই ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছি। সত্যি, আমাদের যদি আগে দেখা হতো। শচীন আহ্লাদে গলে গেল যেন। কপাল, জীবনটা এরকমই। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বা, আপনি কবিতা লেখেন নাকি? কবিরা স্বামী হলে স্ত্রীদের কত আনন্দ, তাই না? শচীন সিগারেট ধরালো। না, আমি কবি নই, তবে আপনাকে দেখে মাঝে মাঝে পোয়েট্রি ফিল করি। সন্ধ্যা যেন খেলার ছলে বুকের আঁচল সরিয়ে আবার শাড়ির ভাঁজ ঠিক করল, চাপা হাসি মুখে। আমি জানি আপনার চোখ বলে আপনি কি ফিল করেন, কিন্তু আমি কি ফিল করি আপনি বোঝেন? শচীন বলতে গিয়েও বলল না, তাকিয়ে থাকল। সন্ধ্যা বলল, পুরুষরা মেয়েদের কথা বোঝে না, আমরা কিন্তু আপনাদের কথা বুঝি। নিন, এবার উঠব, আর ভালো লাগছে না। কুরবানিতে আমাদের সিট খুব ভালো। খানিকটা ঘোরাফেরা শেষ করে সিনেমা হলে। সন্ধ্যার বাহাদুরি বলতে হবে, চমৎকার একজোড়া সিট জোগাড় করেছে। একেবারে পিছনের সারি, ডান পাশের দেয়াল ঘেঁষা। শচীন হিন্দি সিনেমার ভক্ত নয়, মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে যায়। রগর দেখে আর হাসে। সিনেমায় তার মন ছিল না। সন্ধ্যার সঙ্গে একটু খেলাখেলি করার ইচ্ছে ছিল আসলে। পায়ে পায়ে, কনুয়ে কনুয়ে, কাঁধে কাঁধে কিছুক্ষণ খেলাধুলো চলল। তারপর শচীন বলল, আমার ঘুম পাচ্ছে, একটু ঘুরে আসি। ঘুম? এরকম ছবি দেখা ছেড়ে? আমার এই সময় একটু ঘুম ঘুম পায়। বাইরে একটা চক্কর দিলে ঘুম কেটে যাবে। আপনি বরং ছবি দেখুন, আমি শোয়ের শেষে বাইরে দাঁড়িয়ে থাকব। ঠিক, বিলকুল ঠিক। আসুন তাহলে। শচীন বেরিয়ে গেল। বাইরে এসে ঘড়ি দেখল, হাতে ঘণ্টা খানেকেরও বেশি সময়। ব্রিস্টল থেকে 1.5 মেরে আসা যায়। আর দাঁড়ালো না শচীন, হনহন করে ছোট ব্রিস্টলের দিকে এগুলো। শচীন তৈরি হয়ে দাঁড়িয়েছিল, মুখে পান সিগারেট, চোখ সামান্য লালচে। সন্ধ্যা আসতেই শচীন হাত তুলল, এই যে। কাছে এলো সন্ধ্যা। শচীন বলল, একটু তাড়াতাড়ি করুন, বৃষ্টি আসবে। তাই নাকি? তাহলে ট্যাক্সি ধরতে হয়? ধরা যাবে, আসুন। সন্ধ্যাকে নিয়ে ফাঁকায় আসতেই ট্যাক্সি পাওয়া গেল। সন্ধ্যাকে উঠিয়ে শচীন উঠছে, তার কানে এলো কে যেন বলল, শালার হেভি ব্ল্যাক মানি, সুখের পায়রা মারি, কেমন জুটিয়েছে। শচীন তাকালো, জনা 5 লোফার টাইপের ছোড়া। ট্যাক্সি চলতে শুরু করলে শচীন বলল, আমি একটা কথা ভাবছিলাম। জানি, সন্ধ্যা বলল। জানেন কি? শচীন গায়ে গায়ে বসল, একটা হাত সন্ধ্যার পিঠের উপর দিয়ে ছড়িয়ে দিল। কি জানেন? আপনিই বলুন। না, আপনি। মেয়েরা অনেক কিছু আগে বোঝে বলছিলেন না তখন, দেখি কি বুঝেছেন আপনি। সন্ধ্যা খানিকটা ক্লান্তির ভাব করে আরও ডুবে গেল গুদির মধ্যে। তার কাঁধে শচীনের হাত। রাস্তার দিকে তাকিয়ে সন্ধ্যা বলল, ভাবছিলেন ডিভোর্সটা হয়ে যাওয়ায় ভালো, তাই না?
শচীন হাঁ হয়ে গেল, বলল, এক্স্যাক্টলি। আপনি কি থট রিডিং জানেন? তা জানি, কিন্তু একতরফা যদি ডিভোর্স হয় লাভ কি? আমার তো মুক্তি নেই। আপনিও করে নিন। তারপর? তারপর তো সবই সম্ভব, আমরা দুজনেই তখন মুক্ত। না বাবা, আমারও তো মুক্ত থাকতে ভালো লাগে না। আহা, অত থাকবেন কেন, 2-1 মাস, তারপর আমরা যুক্ত হব। সন্ধ্যা শচীনের ঝোলানো এবং চঞ্চল হাত নিয়ে খেলা করতে লাগল। মুখে বলছেন, কাজের বেলায় তখন। না না, মুখে বলবো কেন, আমি মন থেকে বলছি। যা, মদ খেয়ে বলছেন। শচীন যেন বেজায় ধাক্কা খেল, বলল, মাত্র 1.5 খেয়েছি, এতে মাথা গোলমাল হয় না। যা বলছি একেবারে সজ্ঞানে। সজ্ঞানে কেউ বোকার কথা বলে না। সন্ধ্যা হাসল। মানে? মানে আপনি আমার কেস ক্লায়েন্ট, আপনার পরামর্শ শুনতে গেলে আমার কি দশা হবে? রেহানদি তাড়িয়ে দেবে আমায়, আমার চাকরি যাবে। যাক, আমি চাই তোমার চাকরি যাক। কিসের পরোয়া তোমার? আমার সব কিছু তোমার। বলে শচীন সন্ধ্যার কোলের উপর ঢলে পড়ল। সন্ধ্যা শচীনের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি একেবারে নেংটি মাতাল। আমার এই নেংটি মাতালদের ভালো লাগে না। একদিন ধেড়ে মাতাল হয়ে কোলে শুও, তখন কত আদর করব। না, ওঠো, আর ন্যাকামি করো না। বলে সন্ধ্যা চুলের ঝুঁটি ধরে শচীনকে তুলে বসিয়ে দিল। জরুরি তলব রেহানের। টেলিগ্রাম হলে লেখা হতো, কাম শার্প। ফোনে রেহান গম্ভীর গলায় বলল, 6টায় আসুন, জরুরি দরকার। শচীন বেশ ভয় পেল। দিন 2 আর দেখা নাই সন্ধ্যার। হয়তো অসুখ বিসুখ করেছে। তার বাড়িটাও জানে না শচীন, জানবার চেষ্টা করেও পারেনি। সন্ধ্যা বলেছে, ওটা আমাদের বলতে নেই, কনফিডেন্সিয়াল। কি হবে বাড়ির ঠিকানা জেনে? ঠিকানার মানুষই তো হাজির। শচীন এটাও লক্ষ্য করেছে, সন্ধ্যাকে যখনই ট্যাক্সি চাপিয়ে বাড়ি পৌঁছে দিতে গিয়েছে, এলগিন রোডের মুখে এসে সন্ধ্যা বলেছে, আর নয়, এবার আপনি আসুন। একটা লোক এলগিন রোডের মুখ থেকে যে কোনো দিকে চলে যেতে পারে, সোজা, ডাইনে, বাঁয়ে। কাজে সন্ধ্যা কোন দিকে যায়, কতটা যায়, তা শচীনের পক্ষে জানা সম্ভব নয়। শচীন ভাবল, প্রতাপকে একবার ফোন করল না, করে লাভ নেই। ঘড়িতে 6টা বাজার আগে আগেই শচীন রেহানের অফিসে গিয়ে হাজির। অন্যদের দেখল, সন্ধ্যাকে দেখতে পেল না। রেহানের ঘরে ঢুকতেই দেখল, রেহান একেবারে সার্কাসের ড্রেস পরে বসে আছে। প্যান্ট গেঞ্জি ধরনের জামা, হাতে সিগারেট। শচীন প্রথমেই কেমন ভড়কে গেল। বসুন। বসল শচীন। রেহান টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। 2 মুহূর্ত চুপচাপ। তারপর বলল, আপনি গত 2 সপ্তাহ কি করেছেন তার রিপোর্ট আমি দেখেছি। নাও টেল মি, আপনার মোটিভটা কি? শচীন ঘাবড়ে গেল। মানে? মানে আপনি কোন মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? আপনার স্ত্রীকে আপনি ফিরে পেতে চেয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ, তাই। আপনার স্ত্রী ডিভোর্সের মামলা আনছেন এই ভয়ে আপনি আমাদের কাছে ছুটে এসেছিলেন। আপনি চাইছিলেন এই মামলা যেন তোলা না হয়। ইউ আর উইলিং টু গেট ব্যাক ইউর ওয়াইফ, কারেক্ট? শচীনের মনে হলো রেহান নিশ্চয়ই ল পাশ করেছে এবং প্র্যাকটিস করে, চমৎকার জেরা করছে। শচীন বলল, হ্যাঁ, দ্যাটস রাইট। মুখে রাইট বলছেন, কিন্তু কাজে কি করছেন? কাজে? কেন, কাজে কি করব? আই ডিড নাথিং। মিথ্যে কথা বলবেন না। বলে রেহান ফট করে টেবিলের ফোরিং টাইপের বাতিটা জ্বেলে দিয়ে হাতের কাছের ফ্ল্যাট ফাইল তুলে নিল। ফাইলটা তুলে নাচাবার ভঙ্গি করল, যেমন করে লোকে হাতের চাবুক নাচায়। এখানে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি লেখা আছে, নিন দেখুন। রেহান ফাইলটা ছুঁড়ে দিল, দিয়ে ল্যাম্পটার মুখ ঘুরিয়ে দিল। রিড ইট।
শচীন রীতিমতো ঘাবড়ে যাচ্ছিল। ফাইলটা খুলে নিয়ে পাতা উল্টালো। পাতা উল্টে শচীন অবাক। সন্ধ্যা প্রতিদিনের রিপোর্ট পেশ করেছে বেশ গুছিয়ে। এরকম রিপোর্ট সামারি পেলে অফিসের বড় কর্তারা নিশ্চয় খুশি হতেন। কখন কোথায় দেখা হলো, দেখা হবার পর কোথায় যাওয়া হলো, কথাবার্তা কি হলো, কেমন খাওয়া দাওয়া হলো, তার সমস্ত বিবরণ সংক্ষেপে লেখা। শচীনের কোনোটাই আপত্তিযোগ্য বলতে পারে না। দেখলাম, কিন্তু আপনি যে বলেছেন আমি কিছু করেছি, কই, এখানে তা লেখা কোথায়? রেহান আবার একটা সিগারেট ধরালো। করেননি? না। আপনি শেষ রিপোর্টটা দেখেছেন? চোখ বুলিয়েছি। দুজনে মিলে নাইট শোয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন? গিয়েছিলাম। শচীন সাহস সংগ্রহের জন্য একটা সিগারেট ধরালো। সিনেমা হলে আপনি, কি বলবো, সন্ধ্যার হাতটা কাঁধ ধরেছিলেন? ধরাধরের কি আছে মশাই, উনি টিকিট কেটেছিলেন নিজে। সিট দুটোও ভালো ছিল। চুপচাপ বসে সিনেমা দেখতাম পারি না, আমার একটু হয়। আমি জাস্ট মজা করছিলাম। মজা? মজা ছেড়ে আপনি মদ খেতে বেরিয়ে গেলেন? মজা ঠিক মতন করতে না পারলে বোর করে। আমার হাই উঠছিল, ঘুম পাচ্ছিল, সামান্য খেতে বেরিয়েছিলাম। রেহান হাত বাড়ালো, ফাইলটা ফেরত নেবে। সিনেমা থেকে বেরিয়ে ট্যাক্সিতে আপনি যা সব কাণ্ড করেছেন তা থেকে বোঝা যায় আপনি তো একটা যাচ্ছে তাই ধরনের মানুষ। শচীন চুপ করে থাকলো 2 মুহূর্ত, তারপর বলল, কাণ্ড কিছুই করিনি। মানে তেমন কিছু করেননি? ইউ আর এ ড্যাম লায়ার। সন্ধ্যার হাত ধরে কি সব বলেছিলেন? ছি ছি, এদিকে আমাদের কাছে কাঁদুনি গাইতে এসেছেন। স্ত্রী যেন ডিভোর্স না করে, ওদিকে অন্য একজনের স্ত্রীকে উস্কোচ্ছেন সে যাতে স্বামী ত্যাগ করে। তারপর আমি, শচীন বাধা দিয়ে বলল, কি বলেছি খেয়াল নেই। টু টেল ইউ ফ্রাঙ্কলি, খানিকটা নেশার ঘরে ছিলাম। তবে হ্যাঁ, এটা বলেছিলাম, আমার তো কিছু হলো না, আপনারও যা হাল, তাতে দুজনে লেজ খসিয়ে পড়ে আবার করলে ভালো হয়। ভালো হয়? আশ্চর্য, আপনি একজন পরস্ত্রীকে। দেখুন, পরস্ত্রী টরস্ত্রী জানি না, আমার গাঁট গচ্ছা কত যাচ্ছিল রোজ জানেন? বাড়িতে হিসেবের খাতায় লিখে রেখেছি। রেহান টেবিলের ওপর জোর থাপ্পড় মারল। চুপ করুন, খরচার কথা তুলবেন না। আপনাকে বলাই হয়েছিল সন্ধ্যার প্রফেশনাল এক্সপেন্সেস আপনাকে দিতে হবে, আপনি রাজি হয়েছিলেন। শচীন মাথা কাঁধ করল। হয়েছিলাম, তা বলে এত খরচ? মশাই, খাওয়ার শেষ নেই। একদিন 14 টাকার খাবার একাই খেতেন উনি, তারপর সিনেমা, ট্যাক্সি চড়ে হাওয়া খাওয়া। আমাকে ফতুর করার জন্য আপনি ওই জিনিসটি আমার ঘাড়ে চাপিয়েছিলেন। তা আমি দেখলাম পয়সা যখন যাচ্ছে তখন আমিই বা একতরফা খরচ করে যাই কেন শুধু শুধু? একটু রিটার্ন তো দরকার। রেহান বিকটভাবে চিৎকার করে উঠল, রিটার্ন? দাঁড়ান, রিটার্ন দেখাচ্ছি। বলতে বলতে রেহান ঘন্টি টিপল। ও ঘর থেকে একজন এসে দাঁড়ালো। সন্ধ্যাদের আসতে বলো। শচীন কেমন ঘাবড়ে গেল। চা চুলে, সন্ধ্যাও আছে তাহলে? কোথায় ছিল সন্ধ্যা লুকিয়ে? শচীন তো দেখতে পায়নি। রেহান হাত বাড়িয়ে ল্যাম্পটা টেনে নিজের দিকে করে নিল। শচীন বলল, একটা কথা বলবো? বলুন। আমি আপনাদের এসা প্যাচে পড়েছিলাম যে প্যাচ কেটে বেরোবার উপায় পাচ্ছিলাম না, ইচ্ছে করে ওসব করেছি। আমরা আপনাকে প্যাচে ফেলেছিলাম? দারুণ প্যাচে ফেলেছিলেন। বউ ফিরিয়ে দেবার লোভ দেখিয়ে এক্সপ্লয়েট করছিলেন আপনারা। শচীনের কথা শেষ হলো না। দরজা খুলে সন্ধ্যা এলো, সঙ্গে আরেক মহিলা। শচীন তাকিয়ে দেখল, তারপর তার ধাঁত ছেড়ে যাবার জো। মলয়া, একেবারে জলজ্যান্ত। শচীনের গলা শুকিয়ে গেল। রেহান সন্ধ্যাদের দেওয়াল ঘেঁষা সোফায় বসতে বলল। তারপর শচীনের দিকে তাকালো। আপনি বলছিলেন আমরা আপনাকে প্যাচে ফেলেছি। তা খানিকটা ফেলেছি অবশ্য,
যে রিপোর্টগুলো আপনি দেখলেন তার একটা করে কপি আমরা সবসময় আপনার স্ত্রীকে পৌঁছে দিয়েছি, টু ইনফর্ম হার অ্যাবাউট ইউর মিসডিডস। শচীন ঘামতে লাগলো। এ তো সর্বনেশে জায়গা রে বাবা। রেহান সন্ধ্যাদের দিকে তাকালো। মলয়াকে বলল, ভাই, এবার আমি তোমাকে ওই স্বামী নামক মানুষটির কিছু কথাবার্তা শোনাবো, প্লিজ লিসেন। বলে রেহান কোথায় একটা কল টিপল। তারপর শোনা গেল শচীনের গলা। শচীন চমকে উঠেছিল। তারপর বুঝতে পারল রেহান আজকের কথাবার্তা কায়দা করে টেপ করে নিয়েছে। টেবিল ল্যাম্পটার দিকে তাকালো শচীন। তার একবারও মনে হয়নি ওটা শুধু বাতি নয়, আর এক গেঁড়া কল। রেহানের টেবিলের আড়াল থেকে টেপ বাজতে লাগলো, আর শচীন বসে বসে ঘামতে লাগলো। শেষকালে টেপ শেষ হলো। একেবারে চুপচাপ। রেহান বলল, ভাই মলয়া, এই তোমার স্বামী, নিজের কানেই সব শুনলে। তুমি কি ওর কাছে ফিরে যেতে চাও, নাকি ডিভোর্স স্যুট ফাইল করবে? আমরা তোমার তরফে সাক্ষী দিতে পারি, রেডি ডকুমেন্ট আছে। সন্ধ্যা বলল, আমি কোর্টে আরও অনেক কিছু বলবো। মোস্ট আনফেথফুল হাজব্যান্ড, তুমি ডিভোর্স পেয়ে যাবে। শচীন চিৎকার করে বলল, এসব কি হচ্ছে? বাহ, আমি বউ ফেরত পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছি, আর আপনার ব্যাপারটা কাচিয়ে দিচ্ছেন। রেহান বলল, আপনি কি স্ত্রী ফেরত পাওয়ার যোগ্য? তার মানে? শচীন আসামির মতন মলয়ার দিকে তাকালো। আমার এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল বলুন? স্ত্রীর জন্য এসেছিলাম, শালীদের জন্য নয়। রেহান থ, তারপরই গর্জন, কি বললেন? শালী? শচীন বলল, স্ত্রীর বোনরা শালী হন বাংলা মতে। নিন, অনেক হয়েছে, আর আমায় ঘাটাবেন না। বলে শচীন মলয়ার দিকে তাকালো। তুমি তোমার দিদিদের সব কথা বিশ্বাস করো না প্লিজ। যা করেছি তোমার জন্য। ঘরে চলো লক্ষ্মী, পা ধরব। সন্ধ্যা খিলখিল করে হেসে উঠল। রেহানও হাসছিল। হাসতে হাসতে বলল, মলয়া, এমন লেজ কাটা ভগ্নিপতি আমি দেখিনি ভাই। তা যা করার তোমরাই ঠিক করো। এই মশাই, বউ নিয়ে যান আর না যান, আমাদের পুরো ফিস কিন্তু দিয়ে যাবেন। ট্যাক্সিতে পাশাপাশি বসে শচীন বলল, তুমি আমার বাইরে বাইরে চিনলে ভাই, ভেতরটা দেখলে না। মলয়া কথা বলল না। শচীন স্ত্রীর হাত টেনে নিয়ে বলল, তোমার প্রাণে একটু মায়া নেই? 4 বছরের স্বামী, 1.5 মাস তাকে খেলালে। মলয়া বলল, মায়াটা জানি না, তবে খুব খেলছিলে। তোমার খেলার কথা শুনে গা আমার রি করত। বাড়ি চলো, খেলা দেখাবো। শচীন বউয়ের কোলে হাত ডুবিয়ে বলল, নিশ্চয় দেখাবে, তোমার খেলা না দেখে মরে যাচ্ছিলাম মাইরি। মলয়া স্বামীর হাত সরিয়ে দিয়ে বলল, অসভ্যতা করো না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল করের লেখে একটি গল্প, বউ নিয়ে খেলা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।